তখন আমাদের 40 মিনিট ওয়াশ করতে একটা নিষ্ঠা রোগী যে কি পরিমাণের কষ্ট। আমার 2 হাতে 2 জন, এই হাতে 2 জন, 2 পায়ে 4 জন বইয়া ওরকম ব্যবহার ওয়াশ করলো। আমার নাম বৃষ্টি। তো আমার হচ্ছে 2017 সালে তখন আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে বসি। বসার পরে প্রথম দেখা ওখানেই হয়। তারপরে হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন তার সাথে কথা হচ্ছে আমার। তো আমার খুব ভালো লাগছে যে কেয়ারিং খুব লোকটা। 6-7 মাস পরে সে আমাকে বলতো যে আমার তো আপনাকে ভালো লাগে, তো আমরা কোনো রিলেশনে যেতে পারি কিনা। পরে বলছি ঠিক আছে দেখা যাক। 1 মাস পরে হচ্ছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বাট আমি ওরকম ভাবে করবো না, সরাসরি বিয়ে করে ফেলবো। পরে আমার ফ্যামিলির লোককে বলছি, বলতেছে যে না এরকম হওয়া যাবে না। তারপরে আমি আর কিছু বলি নাই। না বলার পরে বাসা থেকে চাইতেছে না কোনো যোগাযোগ করি, তো আমি আর তার সাথে কোনো যোগাযোগ করি নাই। না করলে কিছুদিন পরে আবার ওর সাথে আমার কথা হয়। কথা হলে সে বলতেছে যে চলো আমরা পালায় বিয়ে করে ফেলি। তারপরে আমি কি করলাম যে তাকে আমি যাই বিয়ে করে ফেলছি। ফ্যামিলিকে বাদ দিয়ে আলাদাভাবে বিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে করার পরে হচ্ছে যে আমার 6 মাস পরে আমি প্রেগনেন্ট হলে আমার একটা বাচ্চা হয়েছে, আমার একটা মেয়ে। আপনি কি বিয়ে করে তার সাথে আলাদাভাবে ঘর সংসার করা শুরু করেছিলেন পরিবার থেকে বের হয়ে যে? হ্যাঁ আলাদাভাবে তার সাথে ঘর সংসার করা শুরু করি। তখন মেয়ে হওয়ার কিছুদিন পর থেকে তার শুরু হয়েছে নেশা। সে প্রচুর নেশা করতো, টাকার জন্য আমাকে মারধর করতো যে টাকা তাকে দিতে হবে। আমি তো তখন ছোট মানুষ, তখন আমি বাসায় চলে আসছি, আমার মেয়েকে নিয়ে বাসায় আসছি। পরে ফ্যামিলি বলে যে তুমি নিজের ইচ্ছে বিয়ে করলা, এমন এমন করলা, তা তুমি ঠিক করো নাই, এখন মেয়েরে তোমার 2 জনটা পালতে হইতেছে। তখন কিন্তু আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক আছে, আমাদের ছাড়াছাড়ি হয় নাই। আমাদের অনেক সংসার চলতেছে, বাট হচ্ছে আমি আলাদা, সে আলাদা, 2 জন আলাদা আলাদা থাকি। তারপরে কিছুদিন পরে তারপরে আমার হচ্ছে আবার আমার আরেকজনের সাথে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর তার সাথে আমার হাই হ্যালো কথা হইতেছে। তখন সে বিয়ে করলো হচ্ছে আমাদের এলাকায় এক মেয়েকে বিয়ে করলো। বিয়ে করার পরে ওদের সংসার মোটামুটি ভালো যাইতেছে। ওর একটা মেয়ে হয়েছে। কিছুদিন পরে ওরা শুনি যে অনেক ঝামেলা ঝগড়া, ওদের সংসার অশান্তি। সে বউ রাখবে না, বউ তার সাথে থাকবে না। তারপরে হচ্ছে আপনার কিছুদিন পরে মানে বাচ্চাটা যখন 6 মাস বয়স, তখন সে অনেক মারছে তার ওয়াইফকে। পরে ওর ওয়াইফ অসুস্থ হয়ে পড়ছে, তার শাশুড়ি আইসা মেয়েটাকে নিয়ে গেছে, নিয়ে যায় আমাদের আইসি মেডিকেল আছে, ওইখানে ভর্তি করছে। ভর্তি করার 2 দিন পরে ওর ওয়াইফ মারা গেছে। আমার ফ্রেন্ডের ওয়াইফটা মারা গেছে। ওয়াইফ মারা যাওয়ার পরে 2 দিন পরে হচ্ছে তার নামে পুলিশ কেস করছে তার শাশুড়ি। 2 দিন 3 দিন পরে ওকে পুলিশে ধরছে, আমার থেকে পুলিশে ধরে ফেলার পরে তার জেলখানায় দিয়ে দিচ্ছে। তো দেওয়ার পরে হচ্ছে সে 7 মাস জেল খাটছে। 7 মাস জেল খাটছে। তার বাসা ছিল, বাসা বিক্রি করছে, আরো অনেক কিছু ক্ষতি করে সে জেলখানা থেকে বের হয়েছে। তার কিন্তু মানে মারার কেস কিন্তু শেষ হয় নাই, ওটা কিন্তু সে জামিনে বের হয়েছে। বের হওয়ার পরে হচ্ছে আবার সে এলাকায় আসছে, কোনোভাবে ঘুরে দাঁড়াইছে। সে আমার সাথে কিন্তু হাই হ্যালো মাঝে মধ্যে কথা হয়, তার কিন্তু মানে ভালো ফ্রেন্ড হিসেবে কথা হয়। তো আমরা এরকম ভাবে কথা বলি, ভালো সময় একটা যাইতেছে। তার কিছুদিন পরে হচ্ছে আপনার আমাদের এখানে একটা মেয়ের সাথে তার আবার দেখা হয়। আবার সে মানুষকে খুব ইমপ্রেস করতে পারে, মেয়েকে ইমপ্রেস করে ফেলছে। তারপরে হচ্ছে আপনার মেয়ের সাথে সে নাকি সে সম্পর্কে জড়ানোর পরে ফিজিক্যাল করে ফেলছে। করার পরে মেয়েকে সে বিয়ে করবে না। মেয়ের এক রিলেটিভ ছিল, সে হচ্ছে আপনার প্রশাসনে আইনে জব করতো। করার পরে হচ্ছে ওই মেয়ে ওইখানে অভিযোগ করছে। অভিযোগ করার পরে সাথে সাথে ওকে ওইখান থেকে ধরে অনেক মারধর করে আবার হচ্ছে জেলখানায় আর কি পাঠায়। ওইখানে পাঠাইলে সে আবার হচ্ছে 2-3 মাস জেল খাটতেছে। তারপর হচ্ছে ওইখান থেকে আপনার মেয়েকে মানে বিয়ে করে বেরোতে হয়েছে, যেহেতু মেয়ে ধর্ষণ মামলা করছে, সেখান থেকে মেয়েকে বিয়ে করে সে বের হয়েছে। বিয়ে হওয়ার পরে 6-7 মাস পরে আমার সাথে তখন আরো ওর ভালো সম্পর্ক হয়ে গেছে। তো হচ্ছে তখন হচ্ছে আমার বাচ্চার খরচ চালানোর জন্য কিছু করতে হবে, সেই জন্য আমি চিন্তা করছি যে আমার ফ্রেন্ড যে আছে তার যেহেতু একটা কাপড়ের বিজনেস আছে, তার সাথে কথা বলে আমি তার সাথে যে কাপড় নিয়ে আসি, হয়তো বা একটা ভালো একটা সেল হবে, আমার বাচ্চাও চলবে, আমিও চলতে পারবো। তো হচ্ছে তখন তার সাথে কথা বলে সে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে গিয়ে তুমি নিয়ে আসতে পারবা। তো তার সাথে যখন যাই মোটামুটি তার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যে না সে অনেক ভালো, আমাকে কেয়ার করতেছে, সব দিক দিয়ে আমাকে ইয়ার করতেছে। তখন আমাকে বলছে যে আমাকে ফ্যামিলি বিয়ে করাইছে, আমাকে বলছে যে দেখো আমাকে ফ্যামিলি বিয়ে করাই দিচ্ছে, ধর্ষণ মামলা বিয়ে হয়েছে এরকম বলেন নাই। সে বলছে দেখো আমার তো একটা মেয়ে আছে, প্রথম করে একটা মেয়ে আছে, তাহলে মেয়েকে দেখাশোনা করার জন্য তো আমার কাউকে প্রয়োজন হয়। আমার মা অসুস্থ, আমার মা বয়স হয়ে গেছে, সেই জন্য আমাকে একটা বিয়ে করাই দিচ্ছে, বাট আমি এই বিয়েটা করতে চাই নাই। তো সে বলতেছে যে দেখো তোমারও এরকম প্রবলেম, আমারও হচ্ছে বাসা থেকে বিয়ে করাইছে, আমার তেমন ভালো লাগে না, তাহলে তোমার সাথে তোমার অনেকদিন যাবত সম্পর্ক, আমরা হচ্ছে এই সম্পর্কটা
নতুন ভাবে অন্যদিকে আগিয়ে নিয়ে যায়। পরে বলতেছে যে ঠিক আছে তাহলে এটা তো কোনো সমস্যা নাই। সে আবার বলতেছে যে 2টা বউ তো থাকতেই পারে একটা মানুষের, 2 বউ 2 জায়গায় থাকে, তো তুমি চাইলে তোমার সাথে আমি সারা জীবন ভালোভাবে তুমি যেরকম ভাবে বলবো আমি ওরকম ভাবেই থাকবো। ঠিক আছে। একজনের তো সংসারে আছে, সংসারটা নষ্ট করা হবে না তার? আপনি দ্বিতীয় স্ত্রী যে হতে চাইলেন। না না, সম্পর্ক নষ্ট হবে, যদি তার সাথে ভালো সম্পর্ক থাকতো তাহলে সম্পর্ক নষ্ট করতাম, বাট তার সাথে তো সম্পর্ক ভালো না, তাহলে আমি এখানে নষ্ট করতেছি কিভাবে? আমি তো জেনে শুনে জড়াইছি যে তাদের সম্পর্ক ভালো না, আমি হয়তো এখানে গেলে আমাদের সম্পর্ক ভালো থাকবে এরকম জেনে করছি। তো তার কিছুদিন পরে হচ্ছে আপনার আমি আমার হাজবেন্ডের সাথে টোটালি মানে ডিসকানেক্ট হয়ে গেলাম, সম্পর্ক শেষ। আমি তারা তালাক দিয়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর তার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। সে বলতেছে তাইলে চলো আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে। তারপর একটা হুজুর দিয়ে আমাদের বিয়ে হয়, ইসলামিক শরিয়াতে বিয়েটা হয়। তো হচ্ছে আমাদের এরকম ভাবে বিয়েটা হয়েছে লুকিয়ে। লুকিয়ে হওয়ার পর আমি আবার নতুন করে বাসা নিচ্ছি। বাসা নেওয়ার পরে হচ্ছে আমরা দুজনে ভাড়া বাসায় থাকতেছি। সে শুধু রাতের বেলা আসা যাওয়া করে, দিনে কখনো সে আসে না। তো আমি তো জানি তার প্রবলেম আছে, তার ওয়াইফ আছে, তার ওয়াইফ জানলে হয়তো বা ঝামেলা করবে, সেজন্য সে আসে না এর জন্য। তারপর হচ্ছে আপনার একদিন রাত্রিবেলা সে বাসায় আসছে, পরের দিন ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না সে। তারপর আমি কি করলাম, দোকানে আসলাম তার। আমি দোকানে এসে বলছি যে তোমার কি সমস্যা, তোমার ফোন রিসিভ করতেছো না? তখন সে বলতেছে তোমার সাথে আমার যাবে না, তোমার সাথে আমার সংসারটা চলবে না। তখন আমি বলছি কি বলতেছো তুমি এটা, মানে আকাশ থেকে বসছি যে এটা কি বলতেছে, সম্ভব না, রানিং সংসার করতেছি, তার মধ্যে বলতেছে যে সংসার করা সম্ভব না। পরে আমি বলতেছি যে কেন, কেউ জানে না দেখা যে তোমার সাথে আমার কাবিন হয় নাই, সেজন্য কি তুমি এমন করতেছ? তোমাকে আজকে বিকাল 5টা পর্যন্ত সময় দিলাম, এই সময়ের মধ্যে তুমি আমাকে কাবিন করাই, যদি কাবিন না করাও তাহলে তুমি এর ফল ভালো হবে না। বলার পর সে বলতেছে যে না সম্ভব না। কেন সম্ভব না? তার দ্বিতীয় ওয়াইফের কথা আমাকে বললো যে দ্বিতীয় যে ওয়াইফ আছে সে তার নামে ধর্ষণ করে বিয়ে করছে। তো এখন যদি এটা মানে জানাজানি হয় তার সাথে আমার সম্পর্ক, সে আমাকে বিয়ে করছে, তাহলে তার ওয়াইফ মামলাটা আরো মানে মজবুত করবে। তাহলে সে এটা করতে চাচ্ছে না, সেজন্যই সে মানে কাউকে জানাতে যেতেছে না বিষয়টা। পরে আমি বলছি দেখো যে তুমি এখানে জানানোর তো কিছু নাই, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখানে তো তুমি এখন আমাকে অস্বীকার করতে পারবা না। 3 দিন পরে হচ্ছে আমি তার দোকানে গেছি, আবার আমি কিন্তু বিয়ের বোতল নিয়ে গেছি যে তুমি যদি আমাকে অস্বীকার করো তাহলে আমি তোমার সামনে খাইয়ে মরে যাই, তোমার যা করার ইচ্ছা তুমি করতে পারো। এরকম চিন্তা ভাবনা আমার। দোকানে গিয়ে দেখি যে তার ছোট ভাই একটা দোকান করতেছে। পরে আমি চিন্তা করলাম যে আমার তো কেউ নাই, আমার বাবার বাড়ির দিকে কেউ নাই, হাজবেন্ড যে সেও তো আমাকে মানতেছে না বর্তমানে, বা আমি এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, কোনোভাবে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আমি মাথার থেকে মরেই যাই। এরকম চিন্তা ভাবনা করে তখন আমি ওইখানে হচ্ছে বিষ খায়া ফেলি। সাথে সাথে অটো ছিল, অটোতে আমাকে তুলছে, তোলার পর আমাদের সদর হসপিটাল আছে ওইখানে নিয়ে আসছে। তখন আমাদের 40 মিনিট ওয়াশ করতে, একটা বিষ খাওয়ার রোগীতে কি পরিমাণের কষ্ট। আবার তখন আমার সাথে কোনো যোগাযোগ করেন নাই, আমার খবর নেয় নাই। তখন আমাকে ছাড়ছে, 40 মিনিটের মতো ওয়াশ করে আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে বলতেছে যে না ওয়াশ হয় নাই, রোগীর ওয়াশ হয় নাই। আর বলতেছে যে না আমার চাহিদা দেন, আমি বিষ খাই নাই, এই পরিমাণের কষ্ট আমি অস্বীকার করতেছি যে আমি খাই নাই। আবার ওইখানে ওয়াশ করলো, আবার 20 মিনিট ওয়াশ করলো। আমার 2 হাতে 2 জন, এই হাতে 2 জন, 2 পায়ে 4 জন বইয়া ওরকম ব্যবহার ওয়াশ করলো। ওয়াশ করার পরে মানে ছাড়ো, কিন্তু তার মধ্যে আমার হাজবেন্ড আমার একটা খবর নেয় নাই, আমার ফ্যামিলির লোক কেউ আসে নাই। আমি হসপিটালে 2 দিন ছিলাম, 3 দিন আমি থাকি নাই। আমি মানে আইসা বসছি জানা আমি এখানে থাকবো না, আমার ভালো লাগতেছে না। পরে আমি জোর করে আইসা বসছি। আইসা পড়ার পরে আমি যা আসে ওই ছেলের বাসায় যাই উঠলাম। বাসায় বলতে বারান্দায় বাইরে যায় বসে রয়েছি। আপনার স্বামী কি বাসায় ছিল? না না, বাসায় ছিল না। আপনি তার বাসায় বারান্দায় গিয়ে বসে আছেন? হ্যাঁ, আমি যাই ডাকছি রাত্রেবেলা 9টার দিকে। তখন বলতেছে যে না এখানে এরকম নামে কেউ নাই। পরে আমি বলতেছি এরকম নামে কেউ নাই, তাহলে তার আব্বার নাম বাসার উপরে কেন? বলতেছে যে ছিল তার কে বাসায় এখন থাকে না, এরকম ভাবে বলতেছে। পরে হচ্ছে আমি আপনার 9টা থেকে 2টা পর্যন্ত এখানে বসে রয়েছি। তখন সে আমাদের এলাকা থেকে 2-3 জন বড় ভাই পাঠাইছে, রাত্রে 4টার দিকে পাঠাইছে। আমি ততক্ষণ পর্যন্ত এখানে বসেছিলাম, পাঠাইছে। তারা যে আসে আমাকে জোর করে ওইখান থেকে নিয়ে এসে বসতেন। পরে বলতেছে যা হওয়ার সকালে হবে, সকালে এটা মিট করে দিব যেরকম ভাবে সম্ভব। এটা বলে আমাকে তারা জোর করে নিয়ে এসে বসতো এখান থেকে, নিয়ে এসে রাত্রেবেলা আমাকে বাসায় দিয়ে আসছে।
রাত্রেবেলা দিয়ে আসছে। পরের দিন হচ্ছে তার ওয়াইফকে দিয়ে সে মামলা করাইছে যে আমি তার বাসায় উঠছি, যে সেটা দোকানে ভাঙচুর করছি, তারপরে তার সাথে জোর জবরদস্তি করতেছি তাকে বিয়ে করার জন্য, মানে এরকম ভাবে। তখন আমার হাজবেন্ড বলতেছে যে আচ্ছা যেটা হয়েছে হয়েছে, তুমি চাই হাজিরাটা দাও, দেওয়ার পরে হচ্ছে মামলাটা শেষ করো, একদিনে শেষ হয়ে যাবে মামলা, হাজিরা দিলে শেষ হয়ে যাবে, শেষ করে তুমি আসো আমরা সংসার করি। তখন আমি আবার তার স্মরণ মনে বিশ্বাস করছি যে হয়তো আসলে সে আমার করবে। তখন আপনার আমি হচ্ছে মামলা হাজিরা দিলাম, হাজিরা দেওয়ার পর মামলা শেষ করছি, করার পরে সে আসছি। আসার পরে আমাদের হচ্ছে আবার নতুন করে জানুয়ারি 8 তারিখে কাবিন করা হয়েছে। কাবিন করার পরে সে বলতেছে যে বাসা নিতে, বাসা নাও। আলাদা বাসা? হ্যাঁ, ভাড়া বাসা নিতে বলতেছে। তুমি বাসা ভাড়া বাসা নাও, কারণ আমাদের তোমার এখানে যাওয়া আসা করতে হবে, তুমি তো আমার ওয়াইফ, তোমাকে তো এখন আমার দেখতে হবে যেরকম পরিস্থিতি। আমি ভাবছি হয়তো বা ভালো হয়ে বাসা নিলাম। বাসা নেওয়ার মধ্যে সে আসা যাওয়া করে, সে রাত্রেবেলা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা থাকে, আইসা পড়ে। তো মোটামুটি আমাদের যাওয়া আসা সংসার মোটামুটি চলতেছে। কিন্তু সে আমাকে কখনো 10 টাকার বাজারও কোনোদিন করে দেয়নি, আমি কোনো চাপ দিইনি। আচ্ছা ঠিক আছে, আমি কোনোভাবে তো চলে যেতেছে দিন এরকম ভাব। তার হচ্ছে আপনার রোজার মধ্যে আমি ভাবছি যে একটা হয়তো আমি একটা বাচ্চা কাচ্চা নিলে হয়তো সবকিছু সলভ হয়ে যাবে। তাকে না বলে মানে আমি মনে করেন যে বাচ্চা নেওয়ার প্ল্যান করে ফেলছি। তো পজিটিভ আসছে, আমি আর কিছু অনেক কিছু বলি নাই। না বলার পরে আমি ওরা বলছি হচ্ছে 1 মাস 22 দিনের দিন ওরা বলছি আমি তো প্রেগনেন্ট। তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ছে, তুমি প্রেগনেন্ট হো, আমি তো জানি না, এসব তো আমার না। বলছি দেখো এখন তো ডিজিটাল যুগ, বাচ্চা হলে বাচ্চার সাথে ডিএনএ টেস্ট করলে তো বেরিয়ে যাবে সে কি আদতে তোমার নাকি তোমার না। আজকে হয়তো বা যদি আমার মানে বাবা পাশে থাকতো বা আমার ফ্যামিলির লোক পাশে থাকতো, হয়তো আমি একটা ভালো কিছু সুস্থ বিচার করতে পারতাম। ফ্যামিলি থেকে বর্তমানে বিচ্ছিন্ন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি রানিং হচ্ছে 4 মাসের প্রেগনেন্ট, কিন্তু এই সময়টা তো আমার মানে আমার টেক কেয়ার করার জন্য একজন লোকের প্রয়োজন। আমি কোনোভাবে মানে তাদের বোঝাইতে পারতেছি না যে যেটাই হয়েছে তুমি আমার এখানে সপ্তাহে 1 দিন আসো, তুমি সংসারটা টিকিয়ে রাখো। আমি তাই এটা বোঝাইতে পারতেছি না কোনোভাবে যে আমি একটা লোকের জন্য বরাব থেকে ঘুরে আসলাম, জীবনের সব কিছু বাদ দিলাম যে একটু শান্তি ফিরে আসায়। শান্তি আমার কপালে নাই। আমি এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে কিন্তু পরিমাণের একটু ফেরত পাই না, এখন পর্যন্ত পাই না। আমি ফোন দিলে বলে তোমার সাথে নেবার এবার তুমি কি করতে পারো করো, কারণ তোমার কাছে কোনো প্রুফ নেই। কিন্তু আমাদের কিছু জানার প্রশ্ন, প্রথম স্ত্রী তার হাতে খুন হলো, তো এরকম একজন মানুষের সাথে আপনি নতুন করে সম্পর্কে জড়াইলেন বা বিয়ে করলেন, এটা কেন করলেন আপনি? না, এটা হচ্ছে আপনার সে বলছে যে আমি তো ওইখানে যাই নাই মামলার বিষয়ে। সে বলছে যে রিপোর্ট আসছে নরমাল, আমার প্রথম বউ যে মারা গেছে রিপোর্ট নরমাল আসছে। কিন্তু এটা তো আপনি জানতেন যে সে প্রথম স্ত্রীকে মারধর করেছে এবং তার ফলশ্রুতিতেই তার স্ত্রী মারা গেছে, এটা তো আপনি জানতেন। মানে এটা জানতাম হচ্ছে সংসারে প্রায় সব সংসারে মারধর অশান্তি হয় কম বেশি, আমাকেও তো সে মাঝে মধ্যে মারে, বাট আমি তো এটা করি না। আমার হাজবেন্ড আমাকে মারছে, অধিকাংশ সংসার দেখা গেছে যে মারামারি হয়। আমাদের কাছে যেটা মনে হচ্ছে আপনার প্রথম স্বামীর সাথে আপনার ডিভোর্স হওয়ার পর আপনার সচেতন হওয়া উচিত ছিল, আপনি একটু বুঝে শুনে কাজ করলে আপনি ভালো করতেন, কিন্তু আপনি প্রতিবারই খুব তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়েছেন এবং ভুল পথে পা বাড়িয়েছেন, যার কারণে আজকে আপনার পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়েছে এবং আপনি এখন 4 মাসের প্রেগনেন্ট। এখন আপনার পাশে যেহেতু কেউই নাই, আপনার পরিবারের লোকজন নাই, আপনার স্বামী নাই, উনি একের পর এক ঘটনা ঘটিয়েছেন, সেই মানুষটার কপালে আপনি জুটেছেন। এটা সম্পূর্ণই আপনার তাড়াহুড়া করার একটা কারণ, তাড়াহুড়া করে আপনি নিজের জীবনটার 12টা বাজাতে চলেছেন বা বাজিয়েছেন। আমরা আশা করব আপনি এখান থেকে ঘুরে দাঁড়াবেন এবং আপনার জন্য শুভকামনা রইল। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা সাময়িক মোহের বশবর্তী হয়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ছেন, সচেতন হন এবং পরিবারের সাথে আলাপ করুন, পরিবারের সিদ্ধান্ত নিন, এতে করে আপনার জীবন সুন্দর হবে, এতে করে আপনি ভালো থাকবেন।